দেশের রাজনীতিতে ফিরতে মরিয়া আওয়ামী লীগ ২৬ মার্চকে টার্গেট করে সাজাতে চায় মাস্টার প্ল্যান। নেতাকর্মীদের উদ্দেশ্যে আসতে পারে নির্দেশনা। আওয়ামী লীগের প্রত্যাবর্তন ইস্যুতে প্রশাসনের স্পষ্ট বার্তা, নিষিদ্ধ দলে তৎপরতা অপরাধ বলছে আইন শৃঙ্খলা বাহিনী। বিষয়টি আইনিভাবে দেখা হচ্ছে বললেন মির্জা ফখরুল। পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, বললেন অন্তর্বর্তী সরকারের কমিশনের উপরেই ভরসা, গঠন হবে না নতুন কমিশন। জামায়াতের ইফতার মাহফিলে দাওয়াত পেলেন তারেক রহমান, সপরিবারে যাওয়ার অনুরোধ, আগ্রহ প্রকাশ করলেন প্রধানমন্ত্রীও। গণ অভ্যুত্থানে পুলিশ হত্যার বিচার নিয়ে সবুজ সংকেত দিল সরকার, ফেঁসে যেতে পারেন অনেক রাঘব বোয়াল, বলছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নেওয়া হতে পারে ইন্টারপোলের সহযোগিতাও। সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে অর্থ প্রতিমন্ত্রীর বার্তা, কিছুটা সময়ের প্রয়োজন বললেন জোনায়েদ সাকি। মন্ত্রিসভার বৈঠকে হতে পারে সিদ্ধান্ত। টানা ১.৫ বছর ধরে কোণঠাসা থাকার পর খুলছে আওয়ামী লীগের একের পর এক কার্যালয়। এর মধ্যে দেশের রাজনীতিতে ফিরতে মরিয়া কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা। সেই হিসেবেই একের পর এক পরিকল্পনা করছে দলটি। এরই অংশ হিসেবে এবার ২৬শে মার্চ স্বাধীনতা দিবসকে টার্গেট করে ছক কষছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এর মধ্যে প্রস্তুত করা হয়েছে তাদের মাস্টার প্ল্যানও। এমন তথ্য দিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ পত্রিকা। সেখানে বলা হয়, আগামী স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে, এমন আভাস মিলছে বিভিন্ন সূত্রে। ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ দিনটিকে ঘিরে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্ট করে জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো দলের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই। জানা গেছে, আওয়ামী লীগ স্বাধীনতা দিবসের আবেগ ও জাতীয় চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনীতিতে ফেরার সুদূর প্রসারী ও বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছে। দলটির নীতি নির্ধারকরা দিল্লি ও দেশের বিভিন্ন গোপন আস্তানা থেকে মাঝারি ও তৃণমূল পর্যায়ের কর্মীদের সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন। উদ্দেশ্য ২৬ মার্চের প্রাক্কালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে রাজনীতির ময়দানে আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়া। তবে পুলিশ প্রধান ইতিমধ্যে বলছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই। এছাড়া জুলাইয়ের পক্ষ নেওয়া রাজনৈতিক দলগুলো এই ইস্যুতে জিরো টলারেন্স ঘোষণা করেছে। ফলে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আওয়ামী লীগের এ তৎপরতা নিয়ে সদ্য বিদায়ী পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম স্পষ্ট ভাষায় বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম বা কর্মসূচি চালানোর কোনো সুযোগ নেই। অন্যদিকে বিএনপি মহাসচিব ও বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আওয়ামী লীগ ইস্যুটি সম্পূর্ণ আইনের আওতায় দেখা হচ্ছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ দিনটিকে ঘিরে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে একের পর এক আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি এ ধারণা ত্বরান্বিত করেছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্পষ্ট বার্তা, নিষিদ্ধ ঘোষিত কোনো দলের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। এমন তথ্য দিয়ে দৈনিক আমার দেশ বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, আওয়ামী লীগ স্বাধীনতা দিবসের আবেগ ও জাতীয় চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনীতিতে ফেরার সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানা গেছে। ২৬ মার্চের প্রাক্কালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে রাজনীতির ময়দানে আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের ঘোষণা আসতে পারে দলটি থেকে, এমনটাই ধারণা করা হচ্ছে। সম্প্রতি রাজশাহী, যশোর, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধা সহ অন্তত ১৫ জেলায় ঝটিকা মিছিল ও কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের চেষ্টা করেছে দলটি। অন্তত ৩৯টি স্থানে প্রতীকীভাবে কার্যালয় খুলে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী কয়েকদিনের মধ্যে ২৬ মার্চের কর্মসূচির ঘোষণা দিতে পারেন। পরিকল্পনার অংশ হিসেবে পলাতক মাঝারি ও
তৃণমূল পর্যায়ের নেতাদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে ফিরে আত্মসমর্পণের মাধ্যমে জেলখানা কেন্দ্রিক একটি মজলুম ইমেজ তৈরি করাই হতে পারে দলটির কৌশল। গণহত্যার দায়ে অভিযুক্ত এবং নিবন্ধন বাতিল হওয়া একটি দলের এমন সক্রিয় হওয়ার চেষ্টাকে আইনিভাবে অপরাধ হিসেবেই দেখা হচ্ছে। এ বিষয়ে সদ্য সাবেক পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম বা কর্মসূচি চালানোর কোনো সুযোগ নেই। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আওয়ামী লীগ ইস্যুটি সম্পূর্ণ আইনের আওতায় দেখা হচ্ছে। এর আগে 2025 সালে আন্তর্জাতিক অপরাধ ও দেশীয় আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছিল এবং আগেই নির্বাচন কমিশন থেকে দলটির নিবন্ধনও বাতিল হয়েছিল। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। পিলখানা হত্যাকাণ্ডের বিচার কার্যে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। অন্তর্বর্তীকালীন সরকার যথোপযুক্ত লোক দিয়েই তদন্ত কমিশন গঠন করেছিল বলে জানান তিনি। বুধবার শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহ উদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করা হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেছেন। ছিলেন শহীদ পরিবারের স্বজনরাও। বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন তারা চিরতরুণ, চিরভাস্বর বলে উল্লেখ করেন সালাউদ্দিন। বলেন, এই হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য কী ছিল তা জানার জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল আজও প্রকাশিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় কমিশন গঠন করা হয়, যার প্রতিবেদন সামনে এসেছে। তবে তা বাস্তবায়নে সে সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কমিশনের রিপোর্টে যে সুপারিশগুলো এসেছে, যে মামলাগুলো বিচারাধীন আছে, সে বিষয়ক সকল জুডিশিয়াল প্রসেস সমাপ্ত করা হবে। অন্যান্য সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ সময় শহীদ পরিবারদের উদ্দেশ্যে সালাউদ্দিন বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটা চেষ্টা ছিল। এই কাজটা তারাই করতে পারে যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী 28শে ফেব্রুয়ারি অনুষ্ঠানে সেই মাহফিলে উপস্থিত থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে দাওয়াতপত্রটি দেন তিনি। দাওয়াত দেওয়া শেষে জামায়াতের সেক্রেটারি উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইফতার অনুষ্ঠানে দাওয়াতপত্র দিতে এসেছেন। তিনি আরও বলেন, আগামী 28শে ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন। প্রধানমন্ত্রী খুবই আন্তরিকতার সঙ্গেই সেই দাওয়াত কবুল করেছেন, যাবেন বলে আশ্বস্তও করেছেন। আমিরে জামায়াত তাকে সপরিবারে তার স্ত্রী ও কন্যাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারি চাকরিজীবীদের বহুদিনের নজর নবম পে স্কেলের দিকে। অবশেষে সরকারি কর্মকর্তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার কেন্দ্রবিন্দুতে থাকা নবম পে স্কেল নিয়ে নতুন সরকারের অবস্থান স্পষ্ট করেছেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ সাকি। মঙ্গলবার সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে এক সাক্ষাৎকালে অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল পাবেন, তবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এটি বাস্তবায়নে কিছুটা সময়ের প্রয়োজন বলেও জানান তিনি। বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বিষয়টি নিয়ে ইতিবাচক। প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন, তাই সরকারি চাকরিজীবীরা আস্তে ধীরে পে স্কেল পাবেন, তবে এখনই সবটা সম্ভব নয়, একটু সময় লাগবে বলেও জানান তিনি। এদিকে পে স্কেল বাস্তবায়নে ঠিক কতদিন সময় লাগতে পারে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, পে স্কেল বাস্তবায়নের বিষয়টি নিয়ে সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে কোনো আলোচনা হয়নি। নবম পে স্কেল প্রণয়নের লক্ষ্যে গত বছরের 27 জুলাই তৎকালীন অন্তর্বর্তী সরকার একটি পে কমিশন গঠন করেছিলেন। সেই কমিশন গত 21 জানুয়ারি তাদের সুপারিশ জমা দিয়েছেন। এখন সরকারি কর্মচারীদের প্রধান দাবি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে অতি দ্রুত এই সুপারিশ বাস্তবায়ন ও নতুন পে স্কেল ঘোষণা করা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের মাঠে লড়তে দেখা যায় বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে। এবারের নির্বাচনে বেশ সাফল্য পেয়েছে 11 দলীয় জোট। এছাড়া বিভিন্ন ইস্যুতেই একসাথে সরব থাকতে দেখা যায় জামায়াত ও এনসিপিকে। এমনকি স্থানীয় সরকার ও সিটি নির্বাচনে একসাথে দেখা যেতে পারে এই দুই দলকে, এমন গুঞ্জনও চাউর হয়েছিল রাজনৈতিক অঙ্গনে। তবে সেই গুঞ্জনে পানি ঢেলে নিজেদের অবস্থান জানালো জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের দলটি। স্থানীয় পর্যায়ের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াত ইসলামী আলাদাভাবে প্রার্থী দেবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম। মঙ্গলবার রাতে বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। যদিও কিছুদিন আগে সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে প্রার্থী দিয়েছিল জামায়াত ও এনসিপি, যাকে তারা নির্বাচনী জোট বলে বর্ণনা করেছেন। সাজিস বলেন, যেহেতু এখন পর্যন্ত জামায়াত তাদের জায়গা থেকে বলেছে তারা স্থানীয় পর্যায়ে নির্বাচনের প্রস্তুতি এককভাবে নেওয়া শুরু করেছে, তাই এনসিপিও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এককভাবে শুরু করতে যাচ্ছে। তবে শেষ মুহূর্তে যদি মনে হয় 11 দলীয় জোট একসাথে স্থানীয় নির্বাচন করতে পারে, তখন সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। সিটি কর্পোরেশন সহ সব স্থানীয় পর্যায়ের নির্বাচনে এনসিপি দলীয় প্রার্থী ঘোষণা করবে বলেও জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরসভায় প্রাথমিক প্রার্থী ঘোষণা করবে দলটি। 12টি সিটি কর্পোরেশন, 495টি উপজেলা ও 330টি যে পৌরসভা রয়েছে এনসিপি, সেগুলোর দলীয় প্রার্থী ঘোষণা করবে বলে জানান সাজিস আলম।